আমন্ত্রণ রাতের বাংলাদেশে। আর শুরুতেই জানাবো শিরোনাম। ধর্মের নামে বিভেদ সৃষ্টির অপচেষ্টা করছে একটি মহল, অভিযোগ মির্জা ফখরুলের। স্বৈরাচারের করুণ পরিণতির ইতিহাস থেকে শিক্ষা নিচ্ছে না সরকার, মন্তব্য জামায়াত আমিরের। হটকারিতা করে জাতির কপালে এরকম মহাবিপদ ডেকে আনবেন না, তাহলে ইতিহাসের রাস্তা করে নিক্ষিপ্ত হবে। যারা ৭১কে ভুলে যেতে চায় বা ভুলিয়ে দিতে চায়, তারা কখনো বাংলাদেশে বিশ্বাস করে না। সন্ত্রাসীদের মাধ্যমে বিরোধী মত দমনের চেষ্টা করছে সরকার, অভিযোগ নাহিদ ইসলামের। এনসিপি নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে জুলাই পদযাত্রা। দেশের ৭০% জনগণের যে রায়, সেই রায়কে অস্বীকার করে একটা সরকার ক্ষমতায় টিকে থাকতে পারে না। টিকে থাকতে হলে অবশ্যই তাকে দমন, পীড়ন, নির্যাতন, নিপীড়নের মাধ্যমে টিকে থাকতে হয়। বিএনপির ভালোটাকে ভালো বলার মানসিকতা দেখাবো, সন্ত্রাসকে আমরা সন্ত্রাস বলার স্পর্ধাও দেখাবো। জুলাই ঘিরে হঠাৎই উত্তপ্ত মাঠের রাজনীতি, পরস্পরকে দুষছেন বিএনপি ও এনসিপি নেতারা। আচরণবিধি করার তাগিদ বিশ্লেষকদের। কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর ঘুরে দেখেছেন শরণার্থীদের অমানবিক জীবনযাত্রা, নিরাপদ প্রত্যাবাসনে আশা। হাম শনাক্ত ও চিকিৎসায় এখনও পিছিয়ে জেলা শহরগুলো, বাধ্য হয়ে রাজধানীতে ভিড় জমাচ্ছেন রোগীর স্বজনরা। নতুন আপদ ডেঙ্গু। মধ্যপ্রাচ্যের একাধিক মার্কিন ঘাঁটিতে ব্যাহত ইরানি অভিযান, নিরাপদ নৌ চলাচল নিশ্চিতে বাংলাদেশ সহ ১৩ দেশ নিয়ে সামুদ্রিক জোট গঠন করল সৌদি আরব। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে আছি দেবাশিস রঞ্জন সরকার। ধর্মের নামে একটি মহল দেশে বিভেদের চেষ্টা করছে, এমন অভিযোগ তুলে স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার উগ্রবাদ ও মৌলবাদকে প্রশ্রয় না দিয়ে একটি গণতান্ত্রিক বাংলাদেশ করতে চায়। বিএনপি সরকার গঠনের পর সব ধর্মের মানুষের নিরাপত্তায় কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে মতবিনিময় ও প্রতিনিধি সম্মেলনের আয়োজন করে সম্মিলিত সনাতন পরিষদ। এতে বিভিন্ন জেলা থেকে আসা প্রতিনিধি, সনাতন সম্প্রদায়ের নেতারা অংশ নেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একটি মহল ধর্মের নামে বিভেদ সৃষ্টি করে সমাজে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। ধর্মের ভিত্তিতে যারা দেশকে বিভাজন করতে চায়, তাদের বিরুদ্ধে আমাদেরকে কিন্তু রুখে দাঁড়াতে হবে। আমরা এখানে উগ্রবাদকে প্রশ্রয় দিতে পারি না, মৌলবাদকে প্রশ্রয় দিতে পারি না। আমরা এখানে একটা উদারপন্থী গণতান্ত্রিক বাংলাদেশ আমরা নির্মাণ করতে চাই। আমরা আপনাদের সঙ্গে যেন কোনো বিভেদ সৃষ্টি না হয়, সে ব্যবস্থাকে আমরা তো সচেতনভাবে দেখতে চাই। একটি মহল কিন্তু খুব সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করতে উঠে পড়ে লেগে। যারা ৭১কে ভুলিয়ে দিতে চায়, তারা কখনোই বাংলাদেশকে বিশ্বাস করে না বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। যারা ৭১কে ভুলে যেতে চায় বা ভুলিয়ে দিতে চায়, তারা কখনো বাংলাদেশে বিশ্বাস করে না। বাংলাদেশে বিশ্বাস করতে হলে ১৯৭১ সালকে অবশ্যই 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 সামনে আনতে হবে। আবার একই সঙ্গে আমরা জুলাইকে অস্বীকার করতে পারি না, এই জন্যেই যে আমাদের অসংখ্য সন্তান তারা বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রাণ দিয়েছে ও একটা ফ্যাসিস্ট সরকারকে দেশ থেকে চলে যেতে বাধ্য করেছে। উগ্রবাদ ও মৌলবাদকে প্রশ্রয় না দিয়ে উদার গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ের কথা জানান স্থানীয় সরকার মন্ত্রী। ১৫ বছরে গণতন্ত্র ধ্বংস হয়ে গিয়েছিল, একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে থেকে আমরা বেরিয়ে এসেছি। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। স্বৈরাচারের করুণ পরিণতির ইতিহাস থেকে শিক্ষা না নিয়ে বিএনপি পুরনো পথেই হাঁটছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। হঠকারী সিদ্ধান্ত নিয়ে জাতির ভাগ্যে আবারও বিপদ ডেকে না আনার আহ্বান জানান তিনি। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। বিকেলে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন এনসিপি নেতা আলিফকে দেখতে গিয়ে এবার হামলা হলে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান জামায়াত আমির। বাংলাদেশ জামায়াত ইসলামীর সঙ্গে আমি
সকালে জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয় জামাতে ইসলামীর শ্রমিক শাখা পরিবহন শ্রমিক ফেডারেশনের ত্রিবার্ষিক সম্মেলন। এতে প্রধান অতিথির বক্তব্যে জামাত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, স্বৈরাচারদের করুণ পরিণতির ইতিহাস থেকে শিক্ষা না নিয়ে সরকার পুরনো পথেই হাঁটছে। বিএনপির নেতাকর্মীরা এখন বিভিন্ন খাতে চাঁদাবাজিতে ব্যস্ত বলেও অভিযোগ করেন তিনি। দুর্ভাগ্য, যারা দুরাচার, যারা স্বৈরাচার, এর থেকে তারা শিক্ষা নেয় না, এটা তাদের কপালে জুটে না। হটকারিতা করে জাতির কপালে এরকম মহাবিপদ ডেকে আনবেন না, তাহলে ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হবে। পরিশুদ্ধ হন, সৎ পথে চলুন, দুর্নীতিকে কঠোর হস্তে দমন করুন। এদিকে বিকালে রাজধানীর চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে হবিগঞ্জে ছাত্রদলের হামলায় আহত এনসিপি নেতা আলিফকে দেখতে যান বিরোধী দলীয় নেতা। এ সময় তিনি বলেন, সরকারি দলের নেতারা আইনের রক্ষক হয়েও ভক্ষকের ভূমিকা পালন করছেন। সরকার যাদের দায়িত্ব হচ্ছে দেশে আইন শৃঙ্খলা রক্ষা করা, তারাই যদি আইনের রক্ষক না হয়ে ভক্ষক হয়ে যান, নিজের হাতে আইন তুলে নেন, তাহলে জনগণ কে কার কথা শুনবে? এরকম একটা বিশৃঙ্খল সমাজ চলতে পারে না। আর সরকার কি করে তার সন্ত্রাসীদের ব্যাপারে, দলীয় সন্ত্রাসীদের ব্যাপারে, এইটা আমরা এখন সচক্ষে দেখছি। বিরোধী দলীয় নেতা বলেন, এবার যেখানে হামলা হবে সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে। জন আকাঙ্ক্ষার বিপরীতে কাজ করলে কাউকেই ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। যেখানেই অন্যায় সেখানেই প্রতিরোধ, এটাই সমাধান। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। দল ও দেশ চালাতে ব্যর্থ হয়েছেন তারেক রহমান। এভাবে চলতে থাকলে সরকার পূর্ণ মেয়াদ শেষ করতে পারবে না বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে হবিগঞ্জে হামলায় চোখ হারানো এনসিপির কর্মী আলিফকে দেখতে যান দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় সাংবাদিকদের তিনি অভিযোগ করেন, বিরোধী নেতাকর্মীদের উপর প্রকাশ্য দিবালোকে হামলা হলেও সরকারের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। দেশে আইনের শাসন ও জননিরাপত্তার অবনতি হয়েছে বলেও দাবি করেন তিনি। পাশাপাশি সরকারের বিরুদ্ধে বিরোধী মত দমনের অভিযোগ তুলে নাহিদ ইসলাম বলেন, জনগণের রায় উপেক্ষা করে দীর্ঘদিন ক্ষমতায় থাকা সম্ভব নয়। এছাড়া গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হলে পেট্রোবাংলা ঘেরাও কর্মসূচি দেয়ারও হুঁশিয়ারি দেন এনসিপির এই নেতা। এই 5 মাসে সরকারের এই যে আসল রূপ চরিত্র আমরা দেখতে পাচ্ছি, অগণতান্ত্রিক চরিত্র, সন্ত্রাসী চরিত্র আমরা দেখতে পাচ্ছি। এইটা জনগণের সামনে উন্মোচিত হয়েছে। সরকার যদি মনে করে যে তারা এইভাবে দেশ পরিচালনা করবে, এটা সম্ভব না। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ চালাতে অলরেডি ব্যর্থ হয়েছে, দল চালাতে অলরেডি ব্যর্থ হয়েছে। সরকারকে স্বৈরাচারের পথে না যাওয়ার আহ্বান জানিয়েছেন এনসিপি নেতারা। সিলেটের 3 উপজেলায় জুলাই পদযাত্রায় তারা নেতাকর্মীদের উপর হামলা ও মামলা দায়েরের উদ্যোগের নিন্দা জানান। দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানানো হয় পদযাত্রা ও পথসভা থেকে। সবার একটাই দাবি, বাংলাদেশ 2.0। দ্বিতীয় দিনের মতো জুলাই পদযাত্রার অংশ হিসেবে বিকেলে সিলেটের কোম্পানিগঞ্জে পথসভা করেন এনসিপি। সবাই দলের কেন্দ্রীয় নেতারা অভিযোগ করেন, গত 6 মাসের কার্যক্রমে সরকারের ব্যর্থতা প্রমাণিত হয়েছে। সরকারকে অবিলম্বে সংস্কারের আহ্বান জানান তারা। এখন সময় এসেছে আমাদের হাতে ক্ষমতা তুলে নেওয়ার। আজকে থেকে ব্যবসায়ী ভাইয়েরা পুরো বাংলাদেশের ঐক্যবদ্ধ হন। যত বড় ফোনে আসুক, আর কোন বাংলাদেশে আমরা চাঁদা দিব না। এই দল 17 বছর জুলুমের শিকার, যেই দল আমার সাথে জুলাই একসাথে আন্দোলন করলো, সেই দল যদি নতুন করে স্বৈরাচার হয়ে উঠতে চায়, আমরা বলে দিচ্ছি আমরা সেই দলকে স্বৈরাচার হইতে দিব না। এদিকে গোয়াইনঘাটের পথসভায় সরকারকে স্বৈরাচারের পথে না যাওয়ার আহ্বান জানান এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে গণহত্যার শিকার করেছে। বিএনপিকে কিংবা জনাব তারেক রহমানকে একজন শুভাকাঙ্ক্ষী হিসাবে আমরা এই ব্ল্যাঙ্ক চেক কখনোই দিতে পারি না। কারণ এই ব্ল্যাঙ্ক চেক দিলে এই তারেক রহমানই যদি আবার ফ্যাসিজমের পথে হাঁটে, স্বৈরাচারের পথে হাঁটে, শুধু বিএনপি ক্ষতিগ্রস্ত হবে না, পুরো বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে। এনসিপির পথসভা ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয় স্থানীয় প্রশাসন। যোগ্য সমালোচনা করব। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। আবারও সংঘাতমুখী হচ্ছে রাজনীতি। পরপর 2 দিন এনসিপির কর্মসূচি ঘিরে হামলার ঘটনায় পরস্পরকে দায়ী করছে দলগুলো। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেছেন, ফ্যাসিবাদী শক্তিকে ফেরাতেই পরিকল্পিতভাবে অশালীন ও শিষ্টাচার বহির্ভূত বক্তব্যে পরিস্থিতি উত্তপ্ত করা হচ্ছে।
এমন অভিযোগ অস্বীকার করে এনসিপি নেতা সারোয়ার তুষার বলেছেন, বক্তব্যের জবাব কখনোই হামলা হতে পারে না। উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়ে রাজনীতিকদের শৃঙ্খল রাখতে আইন প্রণয়নের পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। যাদেরকে আপনারা পাঠিয়েছেন তারা গিয়ে যেই ব্যবসায়ীরা আপনাদের উপরে প্রতিনিয়ত অত্যাচার করেন তাদের সাথে গুলশানে বসে বসে মত মাস্তি করে। বক্তব্যের কারণে প্রায় খবরের শিরোনাম হচ্ছেন এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি। তার সেই বক্তব্যের রেশ ধরেই মঙ্গলবার হবিগঞ্জে হামলার ঘটনা জারি করা হয় ১৪৪ ধারা। পুলিশি বাধায় সমাবেশ করতে পারেনি বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম। বৃহস্পতিবার আবারও হামলায় ক্ষতিগ্রস্ত হয় এনসিপি নেতাদের গাড়িবহর। দুই ঘটনায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অভিযুক্ত করেন এনসিপি নেতারা। কয়েক বছর আগেও বিএনপি নেতারাই এমন হামলার শিকার হতেন। আওয়ামী লীগের হামলায় গুরুতর আহত হন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা। এখন কি বিএনপিও সেই পথে হাঁটছে? আপনি ব্যক্তিগত আক্রমণ করবেন, কুৎসা রটাবেন, মানে নোংরা অপপ্রচার দিবেন, এটা যারা রাজনীতি করছেন বলে দাবি করছেন তাদের মুখ থেকে যখন আসবে, এটা আমাদের যে রাষ্ট্র সমাজ সংস্কৃতি এটা কিন্তু ধসে যাবে। এখানে কারা করছে সেটা খতিয়ে দেখবে স্থানীয় প্রশাসন। তারা খতিয়ে দেখে যারা অন্যায় করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কিন্তু এটাও দেখতে হবে যে আপনি রাজনীতি করছেন, রাজনৈতিক বক্তব্য রাখছেন, সেখানে আপনার একটা পরিমিতি বোধ থাকবে না। এখানে রাজনৈতিকভাবে অফেন্সিভ কোনো বক্তব্য ছিল না। আপনার মত থাকতে পারে, কিন্তু তিনি তার বক্তব্য রেখেছেন। আপনারা পাল্টা সমাবেশ করেন, পাল্টা সমাবেশ করে আপনাদের বক্তব্য দেন, এটাই রাজনৈতিক শিষ্টাচার। বিরোধী দলের উপরে চড়াও হওয়া এটা হলো পুরনো আওয়ামী কালচার। সেই জিনিস যখন আমরা বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি, এটা আমাদেরকে অত্যন্ত ব্যথিত করছে এবং ক্ষুব্ধও করছে একই সাথে। যারা মনে করছেন যে ফিশ ইন দি ট্রাভেলড ওয়াটার, তারা সেই মাছটা ধরতে পারবেন না। যদি কোনোভাবে ফ্যাসিবাদের আগমন ঘটে, কেউ রক্ষা পাবে না। এই অভিযোগ সত্য না। যদি পতিত শক্তি ফিরে আসে, সেটা সরকারেরই দায় হবে। কারণ হচ্ছে আমাদের কর্মসূচিটা তো বিচার ও সংস্কার কেন্দ্রিক। ২৪ সাল পরবর্তী এমন সংঘাত, উত্তপ্ত রাজনীতি নিয়ে ক্ষুব্ধ রাজনৈতিক বিশ্লেষকরাও। তারা বলছেন, রাজনীতিবিদদের জন্য কোড অফ কন্ডাক্ট থাকা বাঞ্ছনীয়। গালিগালাজ করলে সেটা আপনার মারামারির মাধ্যমে এটা সমাধান করা ঠিক না। বরং আপনি কেন্দ্রীয়ভাবে একটা পার্লামেন্টে এটা নিয়ে আলোচনা করে একটা পলিটিশিয়ানদের জন্য একটা কোড অফ কন্ডাক্ট থাকা দরকার। হবিগঞ্জের ঘটনায় যে সংঘাত হয়েছে সেটা অত্যন্ত দুঃখজনক, বেদনাদায়ক। সব মহল অন্যদের সমালোচনা করার সময় তারা শিষ্টাচারের মাত্রা ছাড়িয়ে যাবেন না। সব পক্ষকে সংযত থাকার জন্য আমার আহ্বান থাকে। ঘটনার জন্য পরস্পরকে দায়ী করলেও অভিযুক্ত নেতার বিষয়ে দলীয় ফোরামে আলোচনা করার কথা জানান সারোয়ার তুষার। আর রিজভী আহমেদ বলছেন, পরিস্থিতি উত্তপ্ত না করতে দলীয় নির্দেশনা দেয়া হয়েছে। আমাদের দলের নেতাকর্মীরা সেই দিকে পা বাড়াবে না, কোনো সংঘাত তৈরি হোক, কোনো শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত ঘটাবে না। তেমনি বিরোধী দলকেও সতর্ক থাকতে হবে। বক্তব্যের ক্ষেত্রে আমরা সবসময় স্বাধীনতা প্রত্যাশা করি, এবং যদি কারোর বক্তব্যে এই ধরনের কোনো বিষয় আসে, সেটা আমরা তাকে বলি এবং আমাদের দলের মধ্যে এটা নিয়ে কথাবার্তা হয়। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের দেখতে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোরের নেতৃত্বাধীন প্রতিনিধি দল। আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ার প্রেক্ষিতে এই সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। রোহিঙ্গারাও আশা করছেন তাদের নিরাপদ প্রত্যাবাসনে যুক্তরাষ্ট্র কার্যকর ভূমিকা রাখবে। বিশেষ বিমানে কক্সবাজার পৌঁছে সরাসরি উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে যান যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। এ সময় বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সহ দূতাবাস কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রতিনিধি দল উখিয়ার কয়েকটি রোহিঙ্গা ক্যাম্প ঘুরে খাদ্য সহায়তা, পুষ্টি, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অন্যান্য মানবিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন। নিজ দেশে প্রত্যাবাসনে যুক্তরাষ্ট্র আরও কার্যকর ভূমিকা রাখবে বলে আশা রোহিঙ্গাদের। আমাদের একটা দেশ আছে, ওইটা হইলে আরকান, মানে আরকানের মধ্যে আমরা রোহিঙ্গা চেষ্টা করতে চাচ্ছি যাওয়ার জন্য, মানে সেফটি অ্যান্ড সিকিউরিটি লেন ডেলিগেশন যেন আসে এন আর হাসে আরা বেগুনে দেখাই বলা শো করি বলা আসিতে মানি আরা ইহন হলে ইহন আরা বর্মাত ফিরে যায় বলা চাই যেন নাকি আরার রাইট আছে, আরার হক আছে। গো সারা তো সারা কইছে আর এই দেশিয়ার মধ্যে রিফিউজি জ্ঞান নসাই নিজের দেশের মধ্যে ওয়াপেস রিপাট্রিয়েশন হয়ে বললা
आ रहा यहाँ साइड यहाँ तो ना होता है बोला शीन तो हमारा देश तुम्हारा तो जाओ देश नारा था সংশ্লিষ্টরা বলছেন আন্তর্জাতিক অর্থায়ন কমে যাওয়ার প্রেক্ষাপটে এই সফর বাস্তব পরিস্থিতি মূল্যায়ন এবং ভবিষ্যৎ সহযোগিতা বাড়াতে সহায়ক হবে। রোহিঙ্গারা তাদের এই মনোভাব দিয়েছে যে তারা তাদের দেশে ব্যাক করে যেতে চায়, তো ওনারা বাংলাদেশের অবস্থা বুঝেছেন এবং স্থানীয় জনগণের দুঃখ কষ্টের কথা অবহিত হয়েছেন এবং ওনারা প্রথম থেকে যে বাংলাদেশের সাথে আছেন সেটা ওনারা বলছেন এবং আমরাও ওটা কৃতজ্ঞতা স্বীকার করেছি। বর্তমানে কক্সবাজারের ৩৩টি ক্যাম্পে লাখ লাখ রোহিঙ্গা বসবাস করছে। ২০১৭ সালে মায়ানমারের রাখাইনে সেনা অভিযানের মুখে তারা বাংলাদেশে আশ্রয় নেন। শহীদুল সুমন, যমুনা নিউজ। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকার বর্জ্য ব্যবস্থাপনা, সবুজায়ন, পানি নিষ্কাশন ব্যবস্থা সহ নগর ব্যবস্থাপনা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার বিকেলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসককে নিয়ে সার্বিক অবস্থা সরেজমিনে পরিদর্শনে বের হন। পরিদর্শনকালে প্রধানমন্ত্রী নিজেই গাড়ি চালিয়ে বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। এ সময় প্রধানমন্ত্রী সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কার্যক্রম, বৃক্ষরোপণ, সবুজায়ন, পানি নিষ্কাশন ব্যবস্থা এবং নগর ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। বিভিন্ন স্থানে তিনি বিদ্যমান সমস্যা চিহ্নিত করেন এবং কয়েকটি বিষয়ে অসন্তোষ প্রকাশ করে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। দীর্ঘ ১৫ বছর দেশে ছিল গুম খুনের সংস্কৃতি, যে নির্যাতনের ভুক্তভোগী প্রধানমন্ত্রী তারেক রহমানও। তবে এখন দেশ গঠনের সময় সে কাজেই মনোযোগী সরকার প্রধান। রাজধানীতে ডক্টর মোবাশ্বের হাসানের গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম সালে। ২৪-এর ৫ আগস্ট সরকার পতনের সাথেই গুম খুনের সংস্কৃতির বিদায় হয়েছে, এমনটাই বললেন অনুষ্ঠানে উপস্থিত বক্তারা। তাদের প্রত্যাশা, ভালো ও সুন্দর হবে আগামীর বাংলাদেশ। বিভিন্ন গণমাধ্যমে অ্যানালাইটিক্যাল ওপিনিয়ন। ২০১৭ সালের ৭ নভেম্বর বিকালে আগারগাঁও থেকে নিখোঁজ হন শিক্ষক ও গবেষক ডক্টর মোবাশ্বের হাসান। ৪৪ দিন নিখোঁজের পর ফিরে আসেন তিনি। তারই লেখা বইয়ের মোড়ক উন্মোচন করা হলো রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে। ডক্টর মোবাশ্বের হাসান বলেন, বইয়ে হাসিনা সরকারের ন্যারেটিভের ফাঁকফোকর তুলে ধরা হয়েছে। শেখ হাসিনার এই যে উন্নয়নের যে ন্যারেটিভ, এই ন্যারেটিভের ভিতরে যে অনেক রকম ফাঁকফোকর আছে, এই জিনিসগুলোকে টাইমলি তুলে ধরার এই লেখাগুলা হচ্ছে একটা সংকলন। ডক্টর মোবাশ্বের নিখোঁজ থাকাকালে পরিবারের যে অভিজ্ঞতা হয়েছিল সেটির বর্ণনা দেন শিক্ষকের গর্ভধারিণী। দীর্ঘদিন পার হলো, আমরা কিছুই জানি না। তবে নেত্র নিউজের তাসনিম খলিলের একটা এর মাধ্যমে জানতে পারলাম যাদেরকে গুম করে তারা হয় কচুক্ষেত নয় ক্যান্টনমেন্ট এইসব এলাকায় রাখে। ওদিকে যদি দোয়া করে ফু দেই, যদি আমার ছেলেটাকে আমি ফেরত পাই, এরকমভাবে শুধু আল্লাহর কাছে অনবরত কান্নাকাটি করে গেছি। এ সময় পরিবারের অন্যান্য সদস্য ও বিশিষ্টজনরা কথা বলেন, জানান বিগত বছরগুলোয় সরকারের মুখপাত্র হিসেবে কাজ করেছে গণমাধ্যম। গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় দীর্ঘ সংগ্রামের যে অর্জন তা ধরে রাখতে জোর দেন তারা। এরকম একটা ট্রামার মধ্য দিয়ে আমাদের ফ্যামিলি তখন গিয়েছে। আমি প্রফেশনাল, আমি নিজে ইকোনমিক কমেন্টেটর বিভিন্ন জায়গায় গেছি, প্রত্যেকটা ওয়ার্ড হিসাব করে কথা বলতেছে আসলে কোন দিক থেকে যাচ্ছে। যেটা ওর মা বললো, বিদেশ থেকে কন্টিনিউয়াস চালায় যাচ্ছে, আমাদের কাছে প্রেশার আসতো। ও বিএনপি করে, ও তারেক রহমানের ভক্ত, ও লেখালেখি করে, ও সরকার বিরোধী নানা বক্তব্য দেয়। এবং আমার যে সোর্স আমাকে জানাইলো, বললো যে আপনার বন্ধু তো ভালো লোক না, ও তো বিদেশে গিয়ে সরকার বিরুদ্ধে বদনামি করছে। আমরা ডেমোক্রেসির চর্চা থাকবো এবং দ্বিধাহীনভাবে, নিঃসংকোচে, নির্ভয়ে, নির্ভীক চিত্তে মোবাশ্বের হাসান লিখে যাবে, আমরা সেই বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই। বক্তারা বলেন, গুম খুনের সংস্কৃতি ২৪-এর ৫ আগস্ট বিদায় হয়েছে। আগামীর বাংলাদেশ ভালো এবং সুন্দর হবে, এমনটাই তাদের প্রত্যাশা। বলেন, এতদিন দেশের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করায় হচ্ছে না জাতীয় সমস্যার সমাধান। ১/১১ এবং ১/১১ পরবর্তী যে শাসন ব্যবস্থা, এবং যে শাসন ব্যবস্থা এমন একটা অবস্থায় দিয়েছে যেখানে শিক্ষা মেরুদণ্ড বলা হচ্ছে, কোনো মেরুদণ্ড নেই। আমরা এই সংস্কৃতি বিদায় দিয়েছি ৫ তারিখে। পরবর্তী সরকার ব্যবস্থা, আমরা একটা নতুন বাংলাদেশের পথে পথ চলব। প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করলে কি হয়, এটা আমাদের একটা নেশনের যে অ্যাবিলিটি টু সলভ প্রবলেমস, এগুলোকে আমরা সলভ করতে পারবো না। আমরা কিন্তু এখনো খাবি খাচ্ছি। অনুষ্ঠানে কথা বলেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব
আবু আব্দুল্লাহ এম সালে বলেন, কাঙ্ক্ষিত দেশ গড়ার কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ কারণেই দেশের রাজনীতিতে শুরু হয়েছে গুণগত পরিবর্তন। অন্তর্বর্তীকালীন সরকারের সময় এমন বেশ কিছু ছিল, কিছু সীমাবদ্ধতা ছিল। আমরা যেমন প্রত্যাশা করেছিলাম হয়তো সবকিছু হয়নি, এর মানে কিন্তু এটা নয় যে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে তুলনা দিয়ে তার আগে যে ফ্যাসিস্ট গভর্নমেন্ট ছিল তাদেরকে আমরা বাংলাদেশে জাস্টিফাই করব, সেই একটা ধারা, সেই একটা প্রবণতা কৌশলে চলছে। এর বিরুদ্ধে কিন্তু আমাদেরকে সোচ্চার হতে হবে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। হামের প্রাদুর্ভাব শুরুর পর কেটে গেছে 5.5 মাস, তবুও থামছে না মৃত্যুর মিছিল। নিহতের সংখ্যা হাজার ছুঁই। অভিভাবকদের অভিযোগ, জেলা শহরের হাসপাতালগুলো হাম শনাক্তে এখনও পিছিয়ে। এমন বিপর্যয়ের মধ্যেই ডেঙ্গুর থাবা আক্রান্ত শিশুদের অভিভাবকরা বলছেন, জ্বর থাকলেই অবহেলা না করে ডাক্তারের শরণাপন্ন হতে হবে। ছোট্ট নাফিসার যখন ঘর দাপিয়ে বেড়ানোর কথা, সে সময় রীতিমতো মৃত্যুর সাথে লড়ছে পাঞ্জা। সন্তানের উন্নত চিকিৎসা নিশ্চিতেই নোয়াখালী থেকে রাজধানীর হাসপাতালে তার পরিবার। পরশুদিন থেকে হামটা দেখা দিছে, পরে কালকে আমরা আমাদের নোয়াখালী এই মা ও শিশুতে প্রাইভেটে নিয়ে গেছিলাম, ওইখানে ডাক্তার দেখাইছি। সে বলছে যে ওর হাম, ওর যত তাড়াতাড়ি পারি ভর্তি করতে বলছে। তা আমরা ওইখানে ভর্তি করি না, আমরা ঢাকা নিয়ে আসছি। দেশে হামের প্রাদুর্ভাব শুরুর পর কেটে গেছে 5.5 মাস, এখনও জেলা শহরগুলোয় পাওয়া যাচ্ছে না কাঙ্ক্ষিত চিকিৎসা। অগত্যা রাজধানীতে ছুটছেন অভিভাবকরা। তাদের অভিযোগ, হাম সংক্রমণ শনাক্তে ধীরগতি ঢাকামুখী হওয়ার মূল কারণ। 4 দিন 8 দিন ব্রাহ্মণবাড়িয়াতে থাকার পরে এখানে আসছি গতকালকে। এখন আজকে 15 দিন যাবত ওর হাম ভালো হইতেছে না। ডাক্তার বলছে যে হেরে ডাকানগুলো চলে যান, তারপর ঢাকায় এখানে হসপিটাল নিয়ে আনি ভর্তি করাইছি। তারপর ডাক্তার লাগে চিকিৎসা করে, এখন চিকিৎসা করতেছে, আলহামদুলিল্লাহ এখন ভালো আছে। শুধুই কি হাম, ডেঙ্গুর নির্দয় থাবা একইভাবে ছিনিয়ে নিচ্ছে শিশুদের জীবনের স্বর্ণালী সময়। অনিক আহমেদ পেশায় স্থপতি, থাকেন কল্যাণপুর। একদিকে সন্তানের অস্বাভাবিক জ্বর, অপরদিকে তা না কমার প্রবণতা। বাধ্য হয়েই হাসপাতালের দ্বারস্থ হওয়া। পরীক্ষা নিরীক্ষা শেষে জানা গেল ডেঙ্গু। ডেঙ্গু যাদের হয়, জ্বর শেষেই ডেঙ্গুর যে আক্রমণগুলো বা ডেঙ্গুজনিত যে প্রবলেমগুলো আছে সেগুলো আসলে সংক্রামিত হয় হলো জ্বরের শেষে। অভিভাবকরা বলছেন, জ্বর থাকলে অবহেলার বিন্দুমাত্র সুযোগ নেই। দেরি না করে ডাক্তারের পরামর্শ নিলেই এড়ানো সম্ভব ডেঙ্গুতে মৃত্যু। জ্বর আসলে আমার মনে হয় যে ডক্টর বা মেডিকেলের শরণাপন্ন হওয়া জরুরি। প্লাটিলেট কমে গেছে দেখে পরে বলছে যে আবার সাথে র্যাশ হয়েছিল, পরে বলছে যে ঢাকা মেডিকেলে বা শিশু হাসপাতালে যে কোনো একটাতে যাইতে। ডাক্তারদের সার্ভিস অনেক যথেষ্ট ভালো। কিছু কিছু বিষয় আছে, ওয়াশরুমের বিষয়টা, আপনাদের ওই গোসলের বিষয়টা, পানি লাইনের বিষয়টা, একটু বিষয়গুলি একটু এলোমেলো, এগুলো আরেকটু সাজানো গুছানো হলে একটু ভালো হয়। শিশু হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে সেবা নিয়ে রোগীর স্বজনদের অভিযোগ নেই। অভিযোগ নোংরা পরিবেশের। ওয়ার্ডের পাশের ওয়াশরুমে জমে আছে পানি, সেখানেই এডিস মশা ঘটাতে পারে বংশবিস্তার, অদূর ভবিষ্যতে যার ফলাফল হতে পারে ভয়াবহ। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। তীব্র হয়েছে রাজধানী গ্যাস সংকট। একদিকে বাসাবাড়িতে জ্বলছে না চুলা, অন্যদিকে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না পরিবহনের জ্বালানি। পাম্প বন্ধ হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন গণপরিবহন ও সিএনজি চালিত অটোরিকশা চালকরা। সংকট কাটিয়ে স্বাভাবিক পরিস্থিতির অপেক্ষায় নগরবাসী। সাপ্তাহিক ছুটির দিন, দিনের অর্ধেক পেরুলেও চুলায় নেই কাঙ্ক্ষিত গ্যাস। লাইলা আরিয়ানি হোসেনের রান্নার ব্যস্ততা এখন রূপ নিয়েছে কঠিন লড়াইয়ে। চুলা না জ্বলায় বাধ্য হয়ে পরিবার সামলাতে নিতে হচ্ছে বিকল্প ব্যবস্থা। যেহেতু গ্যাস নেই, বিকল্প ব্যবস্থা তো নিতেই হয়। আগে যেমন অল্প স্বল্প করে রাতে গ্যাস আসছিল, আমি এ মাসের একদম শুরুর দিকের কথা বলছি, রাতে হলেও ম্যানেজ করে নিতাম। কিন্তু এখন কোনোভাবে, আর বিশেষ করে আমরা যারা কর্মজীবী তাদের পক্ষে তো রাত জেগে তাহলে আমি সকালে কাজ করতে যাব কি করে। সংকট কেবল বাসাবাড়িতে নয়, ছড়িয়ে পড়েছে রাজধানীর পরিবহন খাতেও। ফিলিং স্টেশনগুলোতে গ্যাসের খোঁজে সিএনজি অটোরিকশার দীর্ঘ লাইন। সকালে চালু হওয়া পাম্পগুলো দুপুরের আগেই গ্যাসের অভাবে বিক্রি বন্ধ করতে বাধ্য হচ্ছে। মেশিন স্টার্টই বন্ধ হয়ে যায়। আজ 2 দিন ধরে এই অবস্থা। আগে তো যাই একটু 1 ঘন্টা 1.5 ঘন্টা যাই চলছে রাতকালে, এখন কিছুই চলে না, টোটালি বন্ধ হয়ে গেছে। এখানে যে যুগ প্রেশার আছে গ্যাস ঢুকবো না, যেখানে 500 এখানে যায় 150। যাদের 100 প্রেশার আছে তারা তো ঢুকেই না, এজন্য একটু প্রেশার বাড়লে তাহলে আপনার গ্যাসটা ঢুকবো। 20 মিনিট প্রেশার উঠালে আমার গাড়িটা বেতে গ্যাস ঢুকে 200-250 টাকা।
এই যে গ্যাস ঢুকবো 60 টাকা 70 টাকা, এর বেশি গ্যাস ঢুকবো না। এখন তো মোটামুটি আল্লাহ নামলে শুক্রবার আজকে সিরিয়াল কমই আছে, 1 ঘন্টা 1.5 ঘন্টা সিরিয়াল ধরে আমরা 60 টাকা 70 টাকা গ্যাস পাই পাম্পে। পাম্প কর্তৃপক্ষের দাবি, পাইপলাইনে চাহিদা মাফিক গ্যাস সরবরাহ না থাকায় সংকট তীব্র হচ্ছে। হাইস্ট গেলে 2000 টাকার বেশি ভাড়া মারা যায় না, জমা 1200, মাহাজনের সময়ও দেয় না, জমাও কম নেয় না। আমাদের 4-5 ঘন্টারও বেশি লেগে যায়। তারপরে মনে করেন যা পাই কম বেশি 4 ঘন্টা পরে 50 টাকার পাই। 50 টাকার পাইলে আমরা মনে করেন আবার যদি 500 টাকা মারি তাহলে মনে করেন আবার গ্যাসটা শেষ হয়ে যায়। রাস্তায় গাড়ি নিয়ে বাইর হই, অথচ ঘরের মহিলারা বিশ্বাস করে না যে টাকা পাই না। কিভাবে টাকা পাবো? 4-5 ঘন্টা লাগে ভালো কথা, 4-5 ঘন্টা যদি আমাদের ফুল প্রেশার থাকতো তাহলে আমরা সারাদিনে আর আশা লাগে না। মনে হয় না বেশি দিন এই সমস্যা থাকবে, সরকার মনে হয় চেষ্টা করতেছে, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। গ্যাসের বহুমুখী সংকটে একরকম থমকে দাঁড়িয়েছে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। দ্রুত সমাধানের আশ্বাস মিললেও বাস্তবে তার সুফল পেতে আর কত অপেক্ষা করতে হবে, সেই প্রশ্নই এখন ভুক্তভোগীদের। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। সীমান্ত পেরিয়ে আসা নেশাদ্রব্য নয়, ঢাকার কেরানীগঞ্জেই তৈরি হচ্ছিল মরণ নেশা, ইয়াবা। এমনটি জানিয়ে সংবাদ সম্মেলনে র্যাব বলছে তারা একটি কারখানার সন্ধান পেয়েছে। জব্দ করা হয়েছে বিপুল সংখ্যক ট্যাবলেট, কাঁচামাল ও যন্ত্রপাতি। মিয়ানমার থেকে আসা ইয়াবার মতোই হুবহু তৈরি করা হচ্ছিল এই গোপন কারখানাটিতে। 2 বছর ধরে কারখানাটি চলছিল। দেখে মনে হচ্ছে ওষুধ কারখানা। টেবিলে সাজানো বিপুল পরিমাণ ইয়াবা, পাশে রাখা রাসায়নিক পাউডার আর ট্যাবলেট বানানো ডিজিটাল ছাঁচ। মূলত মরণ নেশা ইয়াবা তৈরির গোপন আস্তানা এটি। বৃহস্পতিবার রাতে কেরানীগঞ্জের মডেল থানার মধ্যচরে অভিযান চালিয়ে এই কারখানার সন্ধান পায় র্যাব 10। পরে অভিযান চালিয়ে প্রায় 2000 পিস ইয়াবা, বিভিন্ন ধরনের পাউডার সদৃশ কাঁচামাল, যন্ত্রপাতি, 5টি মোবাইল ফোন এবং একটি ওজন পরিমাপক যন্ত্র জব্দ করা হয়। হাতে নাতে গ্রেফতার করা হয় আলমগীর, আরমান, শাহজাহান ও সোনিয়া নামের 4 মাদক কারবারিকে। র্যাব জানায় গ্রেফতারকৃতরা 2 বছর ধরে এই কাজে যুক্ত। এই রকম আরও যে কারখানা আছে এটাও আমরা প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি। বাংলাদেশে এই ধরনের যে তৈরির যে অপচেষ্টা সেটা আমরা একেবারে ইরাডিকেট করব, এটুকু আমরা আপনাদের আশ্বস্ত করতে পারি। ইয়াবা তৈরিতে ব্যবহৃত কাঁচামালগুলো বৈধ এবং বিভিন্ন শিল্পে ব্যবহৃত হয়, তবে এই চক্র সেগুলোই অবৈধভাবে ব্যবহার করে ইয়াবা তৈরি করছে। বানানোর সিস্টেম, ওদের যে মেশিন এবং যে রেশিওগুলো করা, এটার জন্য এইটা মূলত বাংলাদেশই করেছে। এটা পদ্ধতিটা তারা যেভাবেই হোক জেনেছে। আমরা এর পরবর্তীতে মামলার পরে আমরা এটা তদন্ত করার চেষ্টা করব। চক্রটি কামরাঙ্গীর চর ও পুরান ঢাকা সহ বিভিন্ন এলাকায় তাদের ব্যবসার নেটওয়ার্ক পরিচালনা করত বলেও জানায় র্যাবের এই কর্মকর্তা। এখন পর্যন্ত সেটা আমরা অব্যাহত রেখেছি। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। সচেতনতা এবং সঠিক চিকিৎসা পেলে থ্যালাসেমিয়া প্রতিরোধ সম্ভব বলে মনে করেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান। এই জন্য সারা দেশে থ্যালাসেমিয়া সহ বিরল রোগে আক্রান্তদের একটি ডেটাবেস তৈরির পরামর্শ দিয়েছেন তিনি। বিকেলে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে আইইবিতে আয়োজিত রক্তদাতাদের সম্মাননা অনুষ্ঠানে এসব কথা বলেন ডাক্তার জুবাইদা রহমান। এই রোগ প্রতিরোধে খাদ্যাভ্যাস পরিবর্তনের আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। দেশে প্রতিবছর 8 থেকে 11,000 শিশু জন্মগ্রহণ করছে থ্যালাসেমিয়া নিয়ে। জিনগত ত্রুটি আর সচেতনতার অভাবে এই রোগের বিস্তার দিনকে দিন বাড়ছেই। থ্যালাসেমিয়া নিয়ে সচেতনতা তৈরিতে দীর্ঘদিন ধরে কাজ করছে বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি। বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে সংস্থাটি আয়োজন করে এই রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান, যেখানে প্রধান অতিথি জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান। তিনি থ্যালাসেমিয়া সম্পর্কে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি দেশের প্রতিটি অঞ্চলে এ রোগের উপসর্গ শনাক্তের উপর জোর দেন। থ্যালাসেমিয়া সম্পর্কে সচেতনতা সৃষ্টি ও শনাক্তকরণ প্রক্রিয়া চালানো যায়। এর মাধ্যমে বাংলাদেশের গ্রাম, ইউনিয়ন, উপজেলা, জেলা পর্যায়ে বহু নতুন ও পুরনো রোগী শনাক্ত হবে। চিকিৎসকদের যতদূর সম্ভব সহায়তা ও সহযোগিতা লাভ করলে রোগী ও তার পরিবার অনেকাংশে চিন্তামুক্ত ও আশ্বস্ত হবেন। অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, থ্যালাসেমিয়া, কিডনি ক্যান্সারের মতো রোগে আক্রান্ত হবার আগেই প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের উপর জোর দিচ্ছেন প্রধানমন্ত্রী। মন্ত্রণালয়ও কাজ করছে সেভাবেই। আমাদের ক্যান্সার বেড়ে যাচ্ছে, কিডনি প্রবলেম বেড়ে যাচ্ছে,
সকল রোগ আমাদের বৃদ্ধি পাচ্ছে। কাজে আমাদেরকে মোকাবেলা করতে হলে উই মাস্ট হ্যাভ টু গো ফর দ্য প্রিভেন্টিভ মেজার্স, এবং এই থ্যালাসেমিয়া তো আমাদের প্রিভেন্টিভ ইজ দ্য অনলি কিওর। অনুষ্ঠানে রক্তদাতাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন ডাক্তার জুবাইদা রহমান। জানান তার মেয়ে জাইমা রহমানও স্বেচ্ছায় রক্ত দিয়েছেন 7 বার। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। বিএনপি ধৈর্য ধরে বসে থাকবে আর একটি পক্ষ জুলাই গণ অভ্যুত্থানের সব কৃতিত্ব কুক্ষিগত করবে, সেই সুযোগ নেই, এমন মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। জুলাই শহীদ স্মরণে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী সাস্টিয়ান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন বক্তারা। বলেন, জুলাই ছিল ছাত্র জনতার সম্মিলিত গণ অভ্যুত্থান, তাই এর ইতিহাস বিকৃত বা একক কোনো পক্ষের কৃতিত্ব হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা গ্রহণযোগ্য নয়। নতুন প্রজন্মের কাছে আন্দোলনের প্রকৃত ইতিহাস তুলে ধরতে তথ্যভিত্তিক প্রচার এবং সাংগঠনিকভাবে কাজ করার উপরও গুরুত্ব আরোপ করা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ খায়রুল ইসলাম সহ অন্যরা। সর্বোচ্চভাবে আমাদেরকে ধৈর্য ধরতে হবে, কিন্তু তার অর্থ এই নয় যে আমরা ধৈর্য ধরে বসে থাকবো আর তারা একের পর একটি সমাজের ভুল তথ্য, মিথ্যা তথ্য দিয়ে সমস্ত আন্দোলনের ক্রেডিট একটা গোষ্ঠী বা কয়েকজন ব্যক্তির কাছে কুক্ষিগত করতে দেওয়া যায় না। কাল থেকে শুরু হচ্ছে শিশুদের চোখে জুলাই শিরোনামের জুলাই জাগরণ সিজন 2। এ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ব্রিফিংয়ে জানানো হয়, 4 দিনের এই আয়োজনে শিশু কিশোরদের কাছে জুলাই আন্দোলনের ইতিহাস, চেতনা ও আত্মত্যাগের গল্প সৃজনশীলভাবে তুলে ধরা হবে। মঞ্চনাটক, ডকুফিল্ম প্রদর্শনী, মিনিয়েচার জোট, জুলাই বায়োস্কোপ সহ বিভিন্ন সাংস্কৃতিক ও শিক্ষামূলক কার্যক্রমের মধ্যে দিয়ে নতুন প্রজন্মকে জুলাইয়ের তাৎপর্যের সঙ্গে পরিচয় করিয়ে দেয়াই এই আয়োজনের লক্ষ্য। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডাকসু সাধারণ সম্পাদক ফরহাদ সহ আয়োজক সংগঠনের নেতারা। 15 বছর 16 বছর ধরে কি ফেস্টিভাল ছিল সে ব্যাপারে সত্যিকারের চিত্রপটটা, জুলাইয়ের সময়টা কি ভয়ঙ্কর ছিল, কিংবা অন্যায়ের প্রতিবাদ কেমন করে করতে হয়, কেমন করে একজন শিশুকে সাহসী হিসেবে নিজেকে ডেভেলপ করতে হয়, এই মোটিভেশন দিবেন, এই অনুপ্রেরণা তৈরি করবেন আপনার শিশুর হৃদয়ে। আমাদের এই আয়োজনে এসে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে কুয়েত, বাহরাইন ও জর্ডানের মার্কিন সামরিক ঘাঁটিতে মিসাইল হামলা চালিয়েছে ইরান। ছোড়া হয় বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন। এর মধ্যে কুয়েতের আলী আল সালেম ঘাঁটিতে ড্রোন রাখার 2টি হ্যাঙ্গার ও জ্বালানি ট্যাঙ্ক ধ্বংসের দাবি করেছে আইআরজিসি। হামলায় ক্ষতিগ্রস্ত একটি বেসামরিক ভবন। এছাড়া জর্ডানের আল আজরাক বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার ঘাঁটিতে থাকা 3টি মার্কিন F-35 যুদ্ধ বিমান ধ্বংসের দাবি করা হয়। এছাড়া আরও 3টি যুদ্ধ বিমানের ক্ষতি হয়েছে বলে জানানো হয়, যদিও এসবই নাকচ করেছে মার্কিন বাহিনী। বাহরাইনের শেখ ইসা ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের নেভিগেশন সিস্টেম, পাওয়ার জেনারেটর ও প্রশাসনিক একাধিক ভবন টার্গেট করার কথা জানায় আইআরজিসি। এদিকে ইরানের কোথাও বৃহস্পতিবার নতুন করে কোনো হামলার তথ্য পাওয়া যায়নি। লোহিত সাগর ও এইডেন উপসাগরে সুরক্ষিত নৌ চলাচলের স্বার্থে বাংলাদেশ সহ 13 দেশ নিয়ে সামরিক জোট গঠনের ঘোষণা দিয়েছে সৌদি আরব। এদের মধ্যে তুরস্ক, কুয়েত, বাহরাইন, কাতার, জর্ডান, মিশর ও পাকিস্তানও রয়েছে। বৃহস্পতিবার সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, এই তথ্য মাল্টিন্যাশনাল মেরিটাইম ডিফেন্স অ্যালায়েন্স নামে এই জোটের লক্ষ্য আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ সমুদ্রপথে অবাধ নৌ চলাচল নিশ্চিত করা, একই সাথে সদস্য দেশগুলোর মধ্যে সামুদ্রিক প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানো। জোটের সদস্যরা গোয়েন্দা তথ্য বিনিময়, যৌথ পরিকল্পনা, সামরিক মহড়া ও সামুদ্রিক অভিযান পরিচালনা করবে। উত্তাল সমুদ্রে সাঁতার কেটে মরক্কো থেকে স্পেন যাওয়াকে কেন্দ্র করে চলছে তুল কালাম কাণ্ড। বৃহস্পতিবার একই দিনেই দেশটির সিউটায় প্রবেশ করেছে প্রায় 60,000 মানুষ, যার জেরে দেখা দিয়েছে চরম বিশৃঙ্খলা। বিপুলে অবৈধ অভিবাসীর ঢেউ সামলাতে হিমশিম খাচ্ছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। এদিকে সমুদ্র পাড়ি দেওয়ার সময় ডুবে কিংবা পদদলিত হয়ে মারা গেছে কমপক্ষে 57 জন। জীবনের ঝুঁকি নিয়ে এভাবেই উত্তাল সমুদ্র পাড়ি দিচ্ছে হাজার হাজার মরক্কোর অভিবাসী। উন্নত ও নিরাপদ জীবনের আশায় দলে দলে পৌঁছাচ্ছেন স্পেনের সিউটায়। তাদের ঢল সামাল দিতে হিমশিম খাচ্ছে স্প্যানিশ কর্তৃপক্ষ। অভিবাসীদের চাপ বাড়তে থাকায় সিউটা জুড়ে সেনা মোতায়েন করেছে স্পেন। বৃহস্পতিবার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে মাদ্রিদের কাছে জরুরি সহায়তা চায় স্থানীয় প্রশাসন। বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে সেনাবাহিনী।
সম্প্রতি স্পেনের সর্বোচ্চ আদালত রায় দেয় সিউটা বা মেলিলায় পৌঁছানোর পথে সমুদ্রে আটক হওয়া অভিবাসীদের তাৎক্ষণিকভাবে মরক্কোয় ফেরত পাঠানো যাবে না। সরকারের দাবি, এই রায়ের সুযোগ নিয়েই আরও বেশি মানুষকে ঝুঁকিপূর্ণ সমুদ্র পথে পাঠাচ্ছে পাচারকারীরা। আমি কাস্তিয়াউসের দিক থেকে বালুচর পেরিয়ে এসেছি। এরপর মরক্কোর পুলিশের একটি দেয়াল টপকে প্রায় 200 মিটার সাঁতরে সীমান্ত অতিক্রম করেছি। এখানে পৌঁছাতে পেরে খুব ভালো লাগছে, কিন্তু সমুদ্র পাড়ি দেওয়ার অভিজ্ঞতা ছিল ভয়ঙ্কর। পথ জুড়ে অনেক কষ্ট হয়েছে। পুলিশও আমাদের থামানোর চেষ্টা করেছিল। এদিকে অভিবাসীদের ঢল ঘিরে ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মাঝে। সীমান্তে আরও কঠোর নিয়ন্ত্রণ এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো কঠোর অভিবাসন নীতি গ্রহণের দাবি তুলেছেন অনেক বাসিন্দা। এটা লজ্জাজনক। আমার মতে ট্রাম্পের মতো অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর নীতি অনুসরণ করা উচিত। সীমান্তে নৌবাহিনী মোতায়েন করে সবাইকে ঠেকাতে হবে। সানচেজ এখনই ব্যবস্থা নিন, নইলে পদত্যাগ করুন। পরিস্থিতি নিয়ন্ত্রণে শুক্রবার সিউটা সফরে যাচ্ছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। অন্যদিকে অভিবাসী কেন্দ্রগুলোর উপচে পড়া ভিড়ে হিমশিম খাচ্ছে স্থানীয় প্রশাসন। সিউটার পরিস্থিতি নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে ইউরোপের রাজনৈতিক অঙ্গনও। সেনজেনের উন্মুক্ত সীমান্ত ব্যবস্থা সামরিক স্থগিতের মতো পদক্ষেপ বিবেচনার কথা বলছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তবে স্পেন সরকার এটিকে রাজনৈতিক বক্তব্য বলে উড়িয়ে দিয়েছে। এর আগে 2021 সালে প্রায় 10,000 অভিবাসী প্রবেশ করেছিল দেশটিতে। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। আর এই ছিল রাতের বাংলাদেশে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।